This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9 এর শুরুতেই যে খবর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা থেকে অপারেশন সিঁদুর, জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে চিঠি বিতর্ক। নবান্ন থেকে কেন্দ্রকে একের পর এক তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? বকলমে তো দেশটা উনিই চালাচ্ছেন। জরুরি অবস্থার 50 বছর, 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের চিঠি এসেছে নবান্নে। বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে চিঠিতে সংবিধান হত্যা দিবস লেখা হয়েছে। নবান্নে এই নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। 5টি প্রশ্নের জবাব চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দেশ কে চালাচ্ছে? আমি আগেও বলেছি, এখনো বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহর হাতে, তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে আবার পাল্টাতো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দেশের প্রধানমন্ত্রী G7 এর মিটিংয়ে গেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন। অপারেশন সিঁদুরের সময় কোনো দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। বিজেপি ও তৃণমূলকে এক সারিতে রেখে খোঁচা সিপিএম এর। কোনো মোদি ভালো, অমিত শাহ খারাপ, আবার কদিন পরে দেখবেন, আপনি অপেক্ষা করুন, অমিত শাহ ভালো, যোগী ভালো, খারাপ হয়ে যাবে, কদিনের মধ্যেই হয়ে যাবে। অমিত শাহ, মোদি, তার পরামর্শক্রমে মমতা ব্যানার্জিকে চলতে হচ্ছে, কারণ একই পথে। এর পাশাপাশি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত নিয়েও কেন্দ্রকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেছেন ট্রাম্প। ফের তার দাবি, তিনি নাকি দুদেশের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু তাকে নাকি সে কৃতিত্বই দেওয়া হয়নি। Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped a war between two major nations, major nuclear nations. খামেনেইর ভাষণের পরে তেহরানকে ফের সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান আলোচনার জন্য যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে, এমনকি হোয়াইট হাউসে গিয়েও আলোচনায় বসতে চেয়েছিল তেহরান। তবে ট্রাম্পের বক্তব্য, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। Know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. You would have had a country. Two very simple words, a very simple, unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more. চোখের সামনে ঘন ঘন বিস্ফোরণ, ফুরিয়ে আসছে হাতের টাকা। ইরান ইসরায়েলে আজকে পড়া বাঙালিদের দুঃসহ অভিজ্ঞতা। ইসরায়েলে আজকে শালবনির বাঙালি গবেষক অনিরুদ্ধ বেরা ট্রেকিং এর নেশায় ইরানে গিয়ে আটকে পড়েন অধ্যাপক ফাল্গুনিতে। ফাল্গুনি একা নন, ইরানে আজকে বহু ভারতীয়, এদের মধ্যে ছাত্র রয়েছেন। ইরানে আজকে পড়া ভারতীয় পড়ুয়াদের প্রথম ব্যাচকে ফিরিয়ে আনা হচ্ছে। দোহা হয়ে ভারতে ফিরবেন তারা।
ঘন ঘন বিস্ফোরণের শব্দ, সাইরেন বাজলেই ছুটে যেতে হচ্ছে বাংকারে। ইসরায়েলে আটকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাঙালি গবেষক অনিরুদ্ধ বেরা। তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক অনিরুদ্ধ তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন TV9 বাংলার সঙ্গে। 5 মিনিট বা 10 মিনিট কখনো কখনো এইরকম একটা টাইম প্যানেল আমাদেরকে দেওয়া থাকে, তার মধ্যে আমাদেরকে দৌড়ে শেল্টারের মধ্যে যেতে হয়, মানে বম্ব প্রোটেকশন শেল্টারের মধ্যে। তো এই জন্য আমাদের এখন পুরো ঘুমহীন রাত চলছে। আমিও নিজে এই মুহূর্তে ক্লান্ত। আমি আমার অর্ধেক ব্রেন ফাংশনালিটি নিয়ে বসে আছি এখন। কন্টিনিউয়াস আমার বাড়ির সঙ্গে যোগাযোগ হচ্ছে। ভ্রমণের নেশায় গিয়েছিলেন ইরানে। গত শনিবার তেহরান থেকে ওমানের বিমান ধরেন। সেখান থেকে মুম্বাই হয়ে কলকাতায় ফেরার কথা ছিল অধ্যাপক ফাল্গুনীদের, কিন্তু বিধি বাম। গত শুক্রবার থেকে ইরান ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভারতে ফেরার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফাল্গুনী। এমবাসির সূত্র ধরে যখন আমরা চেষ্টা করছি, তখন আমাদেরকে বলা হচ্ছে যে পাসকোড লাগবে, অর্থাৎ মাইগ্রেশন কোড, পেডেস্ট্রিয়ান পেরোতে গেলে। তো সেই আবেদন করা হয়েছে এবং তারা বলছে মিনিমাম 15 দিন লাগবে। কিন্তু এইখানে এসে যদি 15 দিন অপেক্ষা করতে হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি। একই টাকা পয়সার ক্রাঞ্চ, কোথা থেকে এইভাবে করা সম্ভব আমি জানি না। এদের আমাকে আজেরবাইজান ক্র্যাক করতে হবে, অথবা ফিজিবল অল্টারনেটিভ হিসেবে আমাকে আর্মেনিয়া যেতে হবে। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে বলা যাচ্ছে না যে আমি কবে ইন্ডিয়া ফিরতে পারবো। মধ্য ইসরায়েলের রেহবতে কৃষি নিয়ে গবেষণা করছেন খড়দার রহরার দিব্য মুখোপাধ্যায়। গত শনিবার দিব্য যেখানে রয়েছেন তার থেকে 1.5 কিলোমিটার দূরে হামলা চালায় ইরান। প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন দিব্যর বাবা মা। আমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সাইরেনের মাধ্যমে, সেই অনুযায়ী আমরা শেল্টারে যাচ্ছি এবং 10 মিনিট পরে আবার শেল্টার থেকে বেরিয়ে আসি। আমার জায়গা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় এখানকার মলে। শান্তি মতন ঘুমাতেও পারছি না, মানে এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা শোনার জন্য আমার মানে ভীষণ বুকটা ধরফর করতে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধে দুশ্চিন্তায় বসিরহাটের শাকচূড়ার এক পরিবার। ফার্সি পড়তে ইরানে এই পরিবারের ছেলে। 2 বছর ধরে ইরানের কোম শহরে থাকেন সৈয়দ বাকির। যুদ্ধের জেরে বিপাকে পড়েছেন তিনি। এয়ার স্পেস বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছেন না বাকির। যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন। দুশ্চিন্তায় ঘুম উড়ে গিয়েছে পরিবারের। মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফেরানোর আর্জি করেছেন বাকির। আসতে পারছে না, এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্জি। পরিবারকে আশ্বাস দেন বিধায়ক। ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যেই সে দেশের সঙ্গে কথা বলেছে ভারত সরকার। ভারতের প্রস্তাব মেনে ইরানের তরফে জানানো হয়েছে আকাশসীমা বন্ধ থাকায় সীমান্ত খুলে দেওয়া হয়েছে, যাতে আটকে থাকা ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরতে পারে। ফলে সড়ক পথে আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের রাস্তা ধরে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া কেন্দ্র শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের ভারত পাক সীমান্তে মহড়ার সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার। বিশ্বজুড়ে যুদ্ধের আবহে মহড়ার সিদ্ধান্ত। আগামী 20 জুন পাকিস্তানের গা ঘেঁষে ফের বড়সড় বিমান মহড়া। নোটাম জারি হলো গুজরাতের আকাশে। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের। ভারতে আসছেন মেসি। কলকাতায় এক ক্রীড়া উদ্যোক্তার উদ্যোগে ডিসেম্বরে 3 দিনের সফরে ভারতে লিওনেল মেসি। আরো আপডেট জানবো, ডিটেলসে জানবো। আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, দেখো, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের 12 তারিখ তিনি কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তাকে নিয়ে আসছেন, এমনটাই কিন্তু খবর। সবকিছু ঠিকঠাক থাকে। তাহলে 13 তারিখ কলকাতার নন্দনকানন যে ইডেন গার্ডেন্স, সেখানে লিওনেল মেসির একটা অনুষ্ঠান আছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং শুধু তাই নয়, সৌরভ গাঙ্গুলি তিনিও তারও থাকার কথা। এবং তারপরে সেদিনকেই দুপুরবেলা তিনি ফ্লাইটে আহমেদাবাদ চলে যাবেন। তারপরে মুম্বাইতে একটা শো আছে 14 তারিখ এবং দিল্লিতে শো করার পরে 15 তারিখ অর্থাৎ শেষ দিনকে তার সেখানে দিল্লিতে যাওয়ার কথা, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার কথা এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা করার সম্ভাবনা রয়েছে। পুরোটাই কিন্তু একটা এরকম একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার কলকাতা সফরে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। বেশ, ধন্যবাদ কৌস্তব।
ভোটার তালিকায় নাম নথিভুক্তের 15 দিনেই মিলবে কার্ড। তালিকায় নাম নথিভুক্তকরণ বা ইলেকটোরাল রোলে কোনো তথ্য বদলের 15 দিনের মধ্যেই ভোটারের হাতে কার্ড পৌঁছে দেবে নির্বাচন কমিশন। আবেদনের পর তথ্য আপডেট কোন পর্যায়ে জানানো হবে SMS-এ। বিজ্ঞপ্তি দিয়ে জানালো নির্বাচন কমিশন। ভোটার কার্ড দ্রুত ভোটারের হাতে পৌঁছানোর জন্য SOP তৈরি। তথ্য আপডেটের সময় থেকে রিয়েল টাইমে প্রক্রিয়ার উপর নজর রাখা হবে ও প্রতি পর্যায়ে ভোটারের কাছে SMS পাঠানো হবে।